তখনই ফুঁসতে ফুঁসতে সেখানে উপস্থিত হয় মীরাব। তার হাতের মুঠোয় ঝাড়ুর ফুলগুলো, সব আবরণ দুভাগ করেছে। বিস্ময়ে হাঁ হয়ে যায় সানির মুখ, ড্যাব ড্যাব করে তাকায় তার দিকে। তাদের দুজনের মেজাজ বিগড়ে দিয়ে আবরণ সেই মুহূর্তে বলে ওঠে, শাকিব খানের একটা কড়া আইটেম গান মনে পড়ছে, গাইবো একটু? রাগ করিস না, একটু গাই। তুই আগে নেমে আয়। আবরণ জেদ ধরে। না, আগে গান গাইবো, দেন নামবো। আচ্ছা। আবরণ প্রফুল্ল চিত্তে গাইতে শুরু করে। তোমার কথা ভুলতে গেলাম, বলতে গিয়া তাও ভুলি না, বলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, মন আমার পাগলার রকেট, আগুন লাগে তাও রে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে, ভেলকি মারে তোমার রূপের আগুনে, নিশিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে। এতটুকু গাওয়ার পর আবরণ এক লাফে মীরাব সানির উপরে এসে পড়ে। ফ্যানটা ক্যাস ক্যাস শব্দ করে নিজের দুর্বলতার জানান দেয়। ঠাস করে খুলে পড়ে যায় মেঝেতে। তিন বন্ধু গড়াগড়ি করে একদিকে সরে আসে। তড়িৎ উঠে দাঁড়ায় আবরণ, সেই সঙ্গে মীরাব সানিকেও টেনে তোলে, ইশারা করে নাচার জন্য। তারা নাকচ করলে দুজনের পেছনে চিমটি দেয় আর কোমর দুলিয়ে গেয়ে ওঠে। আরে আরে চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। আবরণ ফোঁস করে শ্বাস টেনে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। সঙ্গে সঙ্গে মৃদু কণ্ঠে চিৎকার দেয়, শালা, কাউচ এনে দিতে পারলি না নিচে, ব্যথা পেলাম। আবরণের কাঁধ চেপে ধরে মীরাব দাঁত চেপে বলে। কাউচকে না ধর্ষণ করে ফেলেছিস? ওর মুখ আদৌ রেখেছিস তুই? মীরাবের হাত চেপে ধরে আবরণ, সঙ্গে সঙ্গে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় সে। আবরণ ঝট করে তাকে ছেড়ে দিয়ে বলে, গায়ে হাত দিস না তো, আমি মেয়ে নই, নাহলে কবে ইফটিজিং এর মামলা দিয়ে শ্বশুরবাড়ি সিল মারে দিতাম। দৌড়ি সর যা। মীরাব হাত কসলাতে কসলাতে মৃদু স্বরে বলে, ঘর গোছা। পারবো না। নোংরা করলি কেন? আবরণ হাত পা দুদিকে মেলে ঠোঁট ফুলিয়ে বলে, আমি তো শান্তি খুঁজছিলাম। তোর শান্তির মা। বাকিটা উচ্চারণ করার আগেই মীরাবের পেটে ঘুষি লাগিয়ে দেয় আবরণ। সে সানির উপরে গিয়ে পড়ে। দুজনে আবারও লুটুপুটি খায় মেঝেতে। আবরণ হেসে বলে, এই শক্তি নিয়ে এসছে সাবরণ জায়দের শান্তিতে আঘাত করতে। রেহাই দে ভাই, আর আমাদের নাচাস না। আবরণ সিরিয়াস ভঙ্গিতে বলে, তোদের নাচটা সুন্দর হয়েছে, ভার্সিটিতে সামনে অনুষ্ঠান আছে, তোরা পার্টিসিপেট করবি ওকে? বলেই উঠে দাঁড়ায় আবরণ, কোমর টানা দেয়, দু হাত দু পাশে নাড়াতে নাড়াতে বলে, মন খালি প্রেম প্রেম করে রে। মেয়ে লাগবে? সানির গালে ঠাস করে চর মেরে দেয় আবরণ। সানি গালে হাত রেখে তবদা খেয়ে চেয়ে থাকে। মারলি কেন? লজ্জা শরম সব রাস্তার পাশে ড্রেনে ফেলে রেখে এসছিস, নিজে সিঙ্গেল হয়ে বন্ধুকে মেয়ের অফার দিস। তোকে তো শালা প্যান্ট খুলে মাউন্টেনের উপর দাঁড় করিয়ে রাখা উচিত। এ ভুল যেন কেউ কখনো না করে। তুই তার জলে জ্যান্ত শিক্ষা। এত কথা কিভাবে বলছিস? আসলে আই ফিল লাইক আই ইন লাভ। বলেই লম্বা শ্বাস টেনে বুকে হাত দিয়ে পড়ে যেতে নেয় আবরণ। মীরাব সানির সঙ্গে সঙ্গেই তাকে ধরে নেয়। সানি গমগমে কণ্ঠে বলে, বাম পাশে হাত দিতে হবে। যখন ভালোবাসার শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়ি করছে, সেখানে এক হার্টে গিয়ে আসে যায়। আমার সারা শরীরে ভালোবাসা কিলবিল করছে রে। হঠাৎ এমন পরিবর্তন কার জন্য? শান্তির খোঁজ পেয়েছে, গিয়ে দেখা করে আসি। মনে করিয়ে দেওয়ার জন্য একটা উড়ন্ত চুমা তোর জন্য। আবরণ ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে আসে। মীরাব সানি সেখানেই ধপ করে বসে পড়ে, মাথায় হাত রাখে, কাদো কাদো গলায় বলে, ঘরের কি অবস্থা করেছে? সানি সান্ত্বনা দেয় তাকে। কাঁদিস না, আবার সব ঠিক করে নিচ্ছি। এভাবেই দু বন্ধু 5 মিনিট যাবৎ শোক পালন করতে থাকে। হুট করেই রুমে প্রবেশ করে 4-5 জন লোক। চমকে উঠে মীরাব সানি। তারা এসেই তাদের দু বন্ধুকে কোলে তুলে নেয়। এরপর ঝটপট গিয়ে ফ্লোরের বাইরে দাঁড় করিয়ে রেখে আসে। দরজা বন্ধ করার আগ মুহূর্তে একটা লোক বলে, আবরণ ভাই বলেছেন আপনাদের সসম্মানে কোলে করে যেন ঘরের বাইরে রেখে আসি। ঘর দৌড় পরিষ্কার করার পর আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন, ততক্ষণ যাবৎ অপেক্ষা করুন।
বলেই মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয় লোকগুলো। বার কয়েক পলক ঝাপটায় দু বন্ধু, নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে কেঁদে দেয়। আল্লাহ বন্ধু পাঠায়নি তো জাহান্নাম পাঠিয়েছে জীবনে। এমন ইউনিক বন্ধু কারোর জীবনে না হোক। সানি মাথা দুলিয়ে বলে। হোক হোক, মীরাব তার দিকে তাকাতেই সে ফট করে বলে ওঠে। না হোক। শ্রেয়নার জ্বর এসেছে, কম্বলের নিচে গুটিসুটি মেরে তার ছোটখাটো দেহটা নিয়ে পড়ে আছে। একদম নাজুক হয়ে গিয়েছে মেয়েটার শরীর, মুখটা বিদঘুটে লাগছে, ভেতরটা তেতো হয়ে গিয়েছে, ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ হয়ে গিয়েছে। নাওয়া খাওয়া বাদ দিয়ে দিয়েছে শ্রেয়না। শ্রেজান কোনো রকমে একটু স্যুপ খাইয়ে মেডিসিন দিয়ে গিয়েছে। সায়নপ্রীতি এসেছিল দেখা করতে। বেশ কিছু সময় শ্রেয়নার পাশে বসে আড্ডা দিয়েছে তারা। সন্ধ্যা হয়ে আসছে দেখে শ্রেয়নাকে বলে বিদায় নিয়েছে। ওরা যাওয়ার পর আরও একা লাগছে তার। শ্রেয়াটাও বাসায় নেই, তুষিদের বাড়িতে গিয়েছে খেলতে। তুষির একটা ছোট বোন আছে, শ্রেয়ার বয়সী, দুজনে খুব বনিবনা। আসসালামু আলাইকুম মিস সিনিয়র। হঠাৎ কোনো পুরুষালী ভরাট কণ্ঠ শুনে বুকের ভেতর কম্পন সৃষ্টি হয় শ্রেয়নার। বিছানার চাদর খামচে ধরে মুখ থুবড়ে পড়ে রয়। তন্মধ্যে আবারও কানে আসে সেই কণ্ঠ। আই কই তুরি, আমি অন্য ছিল নই, আমি আবরণ জায়েদ। শ্রেয়না কম্বল মুখের উপর থেকে সরায়, সঙ্গে সঙ্গে আবরণের চোখের সামনে ভেসে ওঠে শ্রেয়নার জীর্ণ শীর্ণ নাজুক মুখশ্রী। কেমন নেতিয়ে গিয়েছে। শ্রেয়নার জিভ দিয়ে ঠোঁট ভেজায়, লাল হয়ে আসা মুখটা যেন রক্ত জমাট বেঁধেছে, টোকা দিলেই গড়িয়ে পড়বে। আবরণের আপাদ মস্তক বহু কষ্টে পরোক্ষ করে নেয় শ্রেয়না। চোখের পাতায় ব্যথা করছে তার। কম্বলটা নিজের শরীরের সঙ্গে পেঁচিয়ে নিয়ে বলে, বাসায় জামা কাপড় নেই, এত গরিব? আবরণ নিজেকে ভালোভাবে দেখে নেয়, ভ্রু কুঁচকে শুধায়। কেন, আমি কি বস্ত্র এনে এসেছি নাকি? বেশরম। বিড়বিড় করে কথাটা বলে শ্রেয়না। আবরণ ফট করে বলে ওঠে। তোমার এক্সকে দেখলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখনও চোখের পাতা বন্ধ শ্রেয়নার, তবে সে বুঝতে পারছে আবরণের দৃষ্টি তার মুখের পানি নিবদ্ধ। কিছুটা অস্বস্তিতে পড়ে যায় শ্রেয়না। হোক ছেলেটা তার ছোট, তবুও একটা ব্যাপার আছে, আনইজি লাগছে তার। ধ্রুব না ধরবো, ছেলেটাকে পুলিশ নিয়ে যাচ্ছে। তোমাদের বাসের সামনে জিপ থামানো, হয়তো দেখা করতে চাচ্ছে তোমার সঙ্গে। শ্রেয়না ঝটপট নেত্র মেলে, লাল চোখগুলো এদিকে সেদিকে চঞ্চল হয়ে ঘুরে। আবরণ বাঁকা চোখে তাকায়। শ্রেয়না সেসব তোয়াক্কা করে না, কিছুটা সময় নিয়ে উঠে বসে বিছানায়। জামা কাপড় ঠিক নেই বিধায় কম্বল জড়িয়ে নেয় শরীরে। দুর্বল কণ্ঠে বলে, এক্স, আমায় একটু সাহায্য করো, বেলকনিতে নিয়ে চলো। আবরণ ফোঁস করে শ্বাস টানে, মুখ বাঁকিয়ে রেখেছে এখনো। কোনো রকম শ্রেয়নার বাহু চেপে ধরে তাকে নিয়ে বারান্দায় আসে। এমন ভাবে ধরেছে যেন শ্রেয়না ব্যথা পাচ্ছে, মূলত আবরণ নামমাত্র। শ্রেয়না নিজেই নিজেকে টেনে নিয়ে আসে, গ্রিলে হাত রেখে নিচে তাকায়। ধ্রুবকে জিপে ওঠানো হচ্ছে, সেটাও জোর জবরদস্তি করে। শ্রেজান শক্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। সিনহা হ্যান্ডশেক করে শ্রেজানের সাথে, অতপর বিদায় নেয় তারা। শ্রেয়না চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে। চোখের ভেতর জ্বালা করছে, কেমন বিশ্রী এক অনুভূতি, অসহ্য লাগছে। আবরণ পরোক্ষ করে নেয় মেয়েটাকে, তার অনুভূতি ধরতে সক্ষম হলো বোধহয়। তোমার এক্সের জন্য খারাপ লাগছে? আমার এক্স নেই। তাহলে প্রেজেন্ট? ননসেন্স। আবরণ মুখ বাঁকিয়ে বলে, মেয়েরা এমনই, ব্রেকআপের পরের প্রাক্তনের নাম অবধি ভুলেছে। এখানে এসেছো কেন? শান্তি খুঁজতে। ভ্রু কিঞ্চিত বাঁকা করে তাকায় শ্রেয়না। আবরণ তার দৃষ্টিকে গ্রাহ্য করে না, বরং গ্রিলে হেলান দিয়ে বলে, ওভাবে দেখার কিছু নেই। আই নো আবরণ জায়েদ ইজ টু মাচ হ্যান্ডসাম। পাগলের সুখ মনে মনে। শ্রেয়নার কথায় মুখটা এটুকুনো হয়ে গেল আবরণের। পর মুহূর্তেই ভেতরে ভেতরে জ্বলে উঠে সে, দাঁত চেপে বলে, তোমাদের কাছে তো সব গাঞ্জাখোর কালপ্রিটকে মনে ধরবে। এক্সাম্পল হিসেবে ধ্রুবকে দেখাচ্ছে। শালাম মাথার বোর্ড একটা, ড্রাগ সাপ্লাই করে। এবার গেল তো তার চাল চলো, যেন কেউ সন্দেহ না করে সেজান আলমের বোনের সঙ্গে সখ্যতা করে তুলেছে। যেন তেন সখ্যতা নয়, একেবারে বাসর অবধি সেরে ফেলার সখ্যতা। শ্রেয়নার চোখ বন্ধ করে আবরণের কথাগুলো গিলে নেয়। এসব কথা সে কাল রাতেই শ্রেজানের মুখে শুনেছিল। অনুভূতিরা মরে গেছে, শ্বাস নিতে কষ্ট হয় তার। বড় করে শ্বাস টানে শ্রেয়না। কিছুটা সময় নিয়ে রয়ে শুয়ে বলে, তোমার তো গার্লফ্রেন্ড আছে শুনেছিলাম।
বলেই আবরণের মুখের দিকে তাকায়। ছেলেটার যে এই মুহূর্তে এমন প্রশ্ন পছন্দ হয়নি তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওসব কথা আর তোরো না। আমার বাপের জন্য নায়ক হয়ে গেছিলাম, যার ফলে ভিলেনের সাথে প্রেমের অভিনয় করতে হলো। তুমি কি বুঝবে সত্যিকারের ভালোবাসার মর্ম? করেছো তো অভিনয়, আসল কষ্ট, বুকের ভিতরের সূক্ষ্ম ব্যথাটা কি আদৌ উপলব্ধি করতে পেরেছো কখনো? শ্রেয়নার কথায় কিছুটা চমকে তাকায় আবরণ। মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নেয়। ঠোঁট পিষে হাসে সে। প্যান্টের পকেটে হাত রাখতে চায় স্বভাব সুলভ, কিন্তু তার হাফ প্যান্ট পকেট নেই। শ্রেয়না আড়ালে ঠোঁট চেপে হাসে আবরণের এহেন বাচ্চামো দেখে। পছন্দের মানুষের বুকে অন্য পুরুষের জন্য ব্যথা করে, এক্ষেত্রে কি করা উচিত জানো? তার বুকে শখানেক পেরেক মারা উচিত। তবে আফসোস, আমরা প্রেমের গোলাম, শখের মানুষটা পরিস্থিতির শিকার। আবরণের ঠান্ডা কথাগুলো কাঁপন তুলল শ্রেয়নার বক্ষে, আর চোখে দেখে নিল তাকে। শুধু বুকটুকুই নজরে এলো, ফর্সা গালটাও দেখে নিল। এইটুকুনো ছেলে কি ভয়ঙ্কর কথাবার্তাই না বলে। যাচ্ছে, নিজের খেয়াল রেখো। আবার ঢিং ঢিঙিয়ে কেউ ডাকলে টংটঙিয়ে বাইরে গিয়ে নিজেকে বাধ্যমে প্রমাণ করতে চাও না। শ্রেয়না বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করেছে। আবরণের আদলের দিকে নজর যেতেই কুঁচকে রাখা ভ্রু শিথিল হয় তার। কাল রাতে ওটা তোমার চাচু ছিল? হ্যাঁ, কোনো কালের। আমি চিনতেই পারিনি। স্বাভাবিক, মানুষ চিনতে বরাবরই ভুল করো তুমি। তোমাকেও তবে ভুল চিনলাম? শ্রেয়নার কথায় তার দিকে সরল দৃষ্টিতে তাকায় আবরণ। শ্রেয়না নিজের দৃষ্টি ফেরায়। এভাবে কেউ চোখের দিকে তাকালে বুকের ভেতর কি ধড়াক করে উঠে না? এই ছেলে অবস নাকি? আমাকে চিনতে এসো না মেয়ে। আবরণ জায়েদকে সামনাসামনি যেমন দেখায়, সে তার চেয়ে অত্যধিক রোমান্টিক। বলেই চোখ মারে। শ্রেয়না থতমত খেয়ে যায়। আবরণের ঠোঁটে চওড়া হাসি। শ্রেয়না তবদা খেয়ে তাকিয়ে রয় তার হাসি মাখা মুখটার দিকে। এই ছেলে আসলেই অন্যরকম, ইউনিক পিস। শ্রেয়নাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আবরণ তার কপালে মৃদু টোকা দেয়। ব্যথায় কপাল কুঁচকে নেয় শ্রেয়না। আবরণ চলে যাওয়ার জন্য উদ্যক্ত হয়। ফের বিছানা নিয়ে যেতে পারবো না। আপনার ওজন বেশি, কষ্ট করে নিচে গিয়ে শুয়ে পড়ুন, এতে শক্তি বাড়বে। পারলে খাওয়া কমিয়ে ওজন কমান, নাহলে বিয়ের পর জামাই বেটা কোল উঠাতে গেলে মূর্ছা যাবে। শ্রেয়না শুধু ফ্যাল ফ্যাল নেত্রে তাকিয়ে থাকে। আবরণ ছেলেটা পাগল, এটা সে ইতিমধ্যে বুঝে নিয়েছে। একবার তুমি বলে সম্বোধন করছে তো আরেকবার আপনি। এমন কথা কেউ বলে? সে নাকি মোটা, তার নাকি ওজন বেশি। আশ্চর্য! 50 কেজি ওজন মেয়েটাকে 60 কেজি ছেলে উপদেশ দিচ্ছে সে যেন না খেয়ে চিকন হয়। আচ্ছা, আবরণের ওজন কত হবে? 60 কি হবে? তেমন লিকলিকে শরীর না তার, আর না বেশি মোটাসোটা, মিডিয়াম। দেখতে সুপুরুষ লাগে আর ভীষণ আদুরে। শ্রেয়না জিভ দিয়ে ঠোঁট ভেজায়, মাথায় মৃদু আঘাত করে। তোর মাথার সব তার ছিঁড়েছে শ্রেয়না। নিজের কল্পনা থেকে বেরিয়ে আয়। চেষ্টা কর বিছানা অব্দি যাওয়ার, না হলে এখানেই আজ রাত কাটাতে হবে তোর। মধ্যরাতে বাড়ি ফেরার সময় আচমকায় আবরণের বাইকের সামনে একটা প্রাইভেট কার এসে থামে। কিছু সময়ের জন্য হতবিলম্ব হয়ে যায় আবরণ। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ করে ওঠে। আর একটু অসাবধান হলে এতক্ষণে নিশ্চয়ই সে পরকালের দরজায় কলিং বেল প্রেস করত। সেই সাথে রাগও হয় তার। ফর্সা কপালে 3টে ভাঁজ পড়ে, শক্ত হয় চোয়াল। বাইক থেকে তড়িৎ নেমে আসে আবরণ। উদ্দেশ্য সামনের লোকটাকে আচ্ছা মতো তুলোধোয়া করবে। আবরণ বাইক থেকে নামতেই গাড়িটা দরজা খুলে যায়। মুখে মাস্ক, চোখে মোটা কালো রঙের সানগ্লাস পরিহিত অবস্থায় বেরিয়ে আসে এক শক্তপোক্ত দেহের অধিকারী যুবক। পরনে কালো হুডি চাপানো। আবরণ রুষ্ট কণ্ঠে শোধায়, কিরে, সমস্যা কি ভাই আপনার? মাছ যদি মাতলামো করে ভূত চেপেছে? আমারও কিন্তু ওঝার কাজ জানা আছে। ওপাশের লোকটা তৎক্ষণাৎ উত্তর কাটে না, বরং সানগ্লাস খুলে হাতের মুঠোয় নেয়। আবরণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। অবশেষে হাত দুটো বগল দাবা করে আইসি ভঙ্গিমায় গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায় সে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই। ইতিমধ্যে সুভাষ নিজের মাস্ক খুলে ফেলেছে। আবরণের দিকে তাকিয়ে চোখে হাসে। তার মতোই গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। তোমার মতো অপরাধী স্বয়ং তোমার সামনে, আমার মতো অপরাধী স্বয়ং তোমার সামনে। ভয় পাচ্ছ না? অতটুকু বুক ধুরুফুরু করে কাঁপছে না?
আবরণ প্রাণবন্ধ হাসে। কিছু বলেন না? আবরণ জায়েদ সালাম দিতে কৃপণতা করে না। আমার বুক কিন্তু অতটা ছোট নয় যে সামান্য কোলা ব্যাং দেখে কুমড়ের মতো লাফ দেবে। বিশেষ হচ্ছে না? শর্ট করে দেখাবো, মেপে দেখবেন? সুভাষ হেসে দেয়। আবরণ নির্বিকার। মাঝরাত এভাবে চলাফেরা করো না ছেলে। আজ কিছু করছি না, কাল কিন্তু সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পারবে না। আপনাকে ছোট হয়ে উপদেশ দিচ্ছি, কালপ্রিট হয়ে মধ্যরাতে লং ড্রাইভে বের হবেন না। গার্লফ্রেন্ড তো নেই, দেখা যাবে আপনি শ্বশুরবাড়ির কোনো সদস্যদের সঙ্গে সাক্ষাৎ হলো আর আপনাকে সোজা চামাই আদরের জন্য নিয়ে গেল। মুহূর্তেই সুভাষ আবরণের সামনে চলে আসে, রক্ত চক্ষু নিয়ে তার গলা চেপে ধরে। আবরণ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ইতিমধ্যে মুখ তার রক্তিম হয়ে এসেছে। খুবই শক্ত করে ধরেছে সুভাষ। আবরণের নড়চড় না দেখে ফট করে ছেড়ে দেয় তাকে। আবরণ কাশতে থাকে। সুভাষ আহমেদ মাছি তাড়ানোর ভঙ্গিতে বলে, ভয় পেলে না তবু? আবরণ দুপাশে মাথা দুলিয়ে বলে, না। কেন? আপনি তো বললেনই আজ মারবেন না। ভরসা আছে দেখছি, কিন্তু তোমার বাপের নেই, সবসময় পেছনে আঠার মতো লেগে থাকে। আবরণ ফোঁস করে শ্বাস টানে, নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলে, আমার বাপ আপনাকে একটু বেশি ভালোবাসেন। ননসেন্স। আবরণের মুখমণ্ডল মুহূর্তেই গম্ভীরতায় ছেয়ে যায়, দৃষ্টি হয় সুচালো, সেই সঙ্গে কণ্ঠ শক্ত হয় তার। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি ব্রো, নেক্সট টাইম সামনে পড়লে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবে না। কে জানে বাসায় আছে আদৌ নাকি কোনো বস্তিতে লুকিয়ে থাকো, যত সব। কথাটা বলে আবরণ ঘুরে এসে বাইকে চেপে বসে, হেলমেটের ফিতে বাঁধার সময় বলে, আর তোমার আদরের দোলাল অনুপম কি বলবে? সে যেন আমার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আমার বাপ তার কাছে পৌঁছানোর আগে বেচারা ইয়াক্কা বুলবুল আমি করে দেব। আবরণ জায়েদ নেভার কম্প্রোমাইজ অন হিজ ওয়ার্ক। শো শো শব্দ তুলে সুভাষ আহমেদের সামনে দিয়ে বাইক নিয়ে বাতাসের গতিতে প্রস্থান করে আবরণ। সুভাষ আহমেদ গাড়িতে হেলান দিয়ে দেখে অ্যাটিটিউড বয়ের গমন পথে তাকিয়ে থাকে। ঠোঁট উল্টে হেসে ফেলে সুভাষ। গাড়িতে ওঠার সময় মাথা নাড়িয়ে বলে, না, নীরজ জাহিদ ছেলেকে কি বানিয়েছেন এখন উপলব্ধি করতে পারছি না। মাঝে মধ্যে মনে হয় মাথায় সমস্যা আছে, কখনো মনে হয় গম্ভীর সত্তার অধিকারী। ছেলেটার উপর নজর রাখতে হবে। আই হোপ সেই হবে নেক্সট টার্গেট। বারান্দায় কিছু পড়ার বিকট শব্দে ঘুম ভাঙল দানার। চমকে বিছানায় উঠে বসে মেয়েটা। উস্কো খুস্কো চুলগুলো চেপে ধরে থম মেরে চেয়ে থাকে কয়েকক্ষণ। পাশে রোদ নেই, নিশ্চয়ই বারান্দায় সে। কিন্তু হঠাৎ এমন শব্দের কারণ কি? রোদ কি করছে এত রাতে না ঘুমিয়ে? ঝটপট বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় দানা। হন্তদন্ত পায়ে ব্যালকনিতে আসে। রোদ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, পাশেই আধ ভাঙ্গা ফুলের টব। দানা এবার ধীর পায়ে বোনের পাশে গিয়ে দাঁড়ায়, কাঁধে হাত রাখে তার। রোদ চকিত দৃষ্টিতে তাকায় বোনের দিকে। দানা দেখে গাল বেয়ে গড়ানো অশ্রুর স্রোত। কাছো কেন? রোদ এবার ফ্যাস ফ্যাস করে কেঁদে দেয়, কন্দ্রনত কণ্ঠে বলে, তুই তো জানিস ওকে না দেখে একটা দিন কাটাতে পারি না আমি। সেখানে বাংলাদেশে এসেছি, ও কথা দিয়েছিল আসবে, এখনো আসেনি। আসবেও না বলে দিয়েছে, এখন আমি কি করব? দানা বড় বোনের কোমর জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঢাকায়, গাল ফুলিয়ে বলে, চিন্তা করো না তো আপু, ভাইয়া অচিরে এসে যাবে। তোমাকে কথা দিয়েছে না, সেই কথার খেলাফ করতে পারবে না কখনো। অত সাহস আছে, চিন্তা করো না। আসবে না বললো তো। রোদটা যে অবুঝ হয়ে গিয়েছে। দানা তাকে নিজের দিকে ফেরায়। দু বোন উচ্চতায় প্রায় কাছাকাছি, হৃৎপুষ্ট শরীরের অধিকারী। রোদ গুলুমুলু দেখতে, দানার গঠন ততটাই ছিপছিপে। আমরা এখানেই না হয় সেটেল হয়ে যাই, ভাইয়া তখন বাপ বাপ করে আসবে। বোনকে ধাক্কায় দূরে সরায় রোদ, চোখের পানি মুছে নাক টেনে বলে, যা, এখান থেকে ফিরে ভার্সিটিতে জয়েন হতে হবে। মা বলেছে আমাদের ফেরত নেবে না, কারণ বলেনি। তুমি তো ঘুমাচ্ছিলে, সেদিন কল করে বলেছিল। আমি কথা বলেছি, তোমাকে বলতে মনে ছিল না। এখন শান্তিতে ঘুমাও, যাও। দানা রুমের দিকে পা বাড়ায়, পেছন থেকে রোদ আশ্চর্যিত গলায় শুধায়, তবে আমার জব? ছাগল তুমি, তোমার মতো যোগ্যতা সম্পন্ন টিচার মানুষ ড্রোন দিয়ে খুঁজলেও পাবে না। ওটারও ব্যবস্থা হয়ে যাবে। আমাকে শুধু স্কুলে ভর্তি করিয়ে দিও, ক্লাস মিস হচ্ছে। দানা দাঁড়ায় না, বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ে। ভীষণ ঘুম কাতুরে মেশে। রোদ পুনরায় ব্যালকনির গ্রিলে আঁকড়ে ধরে,
তাকিয়ে রয় নির্মিষ। বাংলাদেশে আসার জন্য কতই না কথা কাটাকাটি হয়েছে বাবার সাথে। লোকটা কিছুতেই আসতে দিতে চায় না। শেষ পর্যন্ত এত বছর পর মা তাদের পাঠিয়েছে। বাবা কড়া গলায় বলেছে যেন 1-2 সপ্তাহ থেকেই চলে আসে দু বোন। তখন রোদদানা সায় জানালেও এখন আর যেতে ইচ্ছা করছে না। চারপাশটা কত সুন্দর। রোদ ভেবেছে ভার্সিটিতে জয়েন হবার আগে আশপাশটা ঘুরে দেখবে। লম্বা শ্বাস ফেলে রোদ, কিন্তু তার মাথায় চিন্তা ঢুকে যায়। মা কেন তাদের ফেরত নিবে না? বাবা কি আদৌ মেনে নিয়েছে সেটা? বরাবরই বাবা মায়ের মধ্যে গোপন একটা দাঙ্গা দেখতে পায় রোদ। মুখে কিছু না বললেও তাদের কার্যকলাপে বুঝে যায় সে। কে জানে কি হচ্ছে। তবে বাংলাদেশে থাকতে পারবে এটা ভেবে রোদ ভীষণ খুশি। সেই ছোট্ট থাকতে বিদেশের মাটিতে পা দিয়েছিল, আর জন্মভূমিতে ফেরার সৌভাগ্য হয়নি। ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়েছে শ্রেয়না। অনেক দিন হলো যাওয়া হয় না। বাইরে যখন তখন বৃষ্টিরা হানা দিচ্ছে। আজ আকাশ ফকফকা, মেঘের আনাগোনা নেই। তাই ভাবলো একটু ঘুরে আসা যাক, নোট কালেক্ট করেই চলে আসবে। ভাবনা অনুযায়ী কাজ করলো। শ্রেজান তখন সোফায় বসেছিল। তার পাশে শ্রেয়া মুখে ললিপপ পুরে বসে আছে, চুলে দুটো ঝুঁটি করা, কাঁধে ব্যাগ, স্কুল ড্রেস বুকের কাজটায় কুঁচকে আছে। শ্রেয়না এসে বোনের ছোট্ট হাত আঁকড়ে ধরে, এরপর সোজা করে দাঁড় করিয়ে দিয়ে ড্রেস ঠিক করে বলে, সেই তো নষ্ট করে ফেলো। আমি রেডি করাতে চাইলে তখন নাকচ করো কেন? তুমিও তো তৈরি হবে, সেই জন্য বিরক্ত করেনি। সময়ের মূল্য রচনা পড়নি নাকি? শ্রেয়ার কথায় ড্যাব ড্যাব করে তাকায় শ্রেয়না। পাশ থেকে শ্রেজান তার গাল টেনে দিয়ে বলে, আমার সময় রাজকন্যা, ক্লাসে আর 5 মিনিট বাকি, দ্রুত স্কুলের দিকে অগ্রসর হও। শ্রেয়া গাল ডলতে ডলতে বলে, তোমরা আজও দেরি করিয়ে দিচ্ছ। এর চেয়ে ভালো তুষি আপুর সঙ্গে চলে যেতাম। চলো আপু। শ্রেয়নার হাত চেপে ধরে শ্রেয়া, টানতে টানতে বের হতে চায় ফ্ল্যাট থেকে। শ্রেয়না ভাইয়ের দিকে তাকিয়ে দ্রুত কণ্ঠে বলে, চললাম ভাইয়া, সাবধানে থেকো। কিচেনে খাবার গরম করা আছে, খেয়ে নিও। এরপর ফ্রিজে ঢুকাতে ভুলবে না কিন্তু। বাসায় আজকাল বিড়ালের উৎপাত বেড়েছে অনেক। আস্তে আস্তে শ্রেয়নার কণ্ঠ মিলিয়ে যায়। শ্রেজান গম্ভীর চোখে সেদিকে তাকিয়ে থাকে। আজ অফিসে দেরি করে যাবে, সেই নিয়তেই বসে আছে। মোবাইলটা কিছুটা দূরে ছুঁড়ে মেরে দু হাঁটুতে হাত ভর করে মুখে ঠেকায় শ্রেজান। মা বাবা গত হয়েছে অনেক বছর হলো, সেই থেকে বোন দুটোকে শক্ত হাতে আগলে রেখেছে। ধন সম্পদ অতটাও কম ছিল না তাদের। বাবা মায়ের প্রণয়ের বিয়ে ছিল, দু পরিবারের কেউ মেনে না নেওয়াতে ঘর ছাড়া হয়েছিলেন তারা। দুজনেই উচ্চ শিক্ষিত ছিলেন, মোটা অঙ্কের চাকরি করতেন। অসুবিধা ছিল না। হুট করেই একটা অ্যাক্সিডেন্ট, যে ছেলে একা পানি তুলে অবধি খেতে নারাজ ছিল, হুট করেই সে বড় হয়ে গেল। দু বোনকে আগলে রাখতে লাগলো। এই সমাজে এভাবে টিকে থাকা আদৌ সম্ভব ছিল? বোনদের উপর কোনো কালো ছায়া পড়তে দেয়নি। তবে ব্যর্থ শ্রেজান, সেই বোনদের উপরেই অপরাধীদের নজর। এমন এক পেশায় নিয়োজিত সে, চারপাশে শত্রুর ছড়াছড়ি। তবে হতাশ হয় না। শরীরের শেষ রক্তবিন্দু ব্যয় করে হলেও বোনদের বাঁচাবে। বোনের পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে শ্রেজান। আর ভুল নয়, 24 ঘন্টার খবর তার চাই। শ্রেয়া সৃজনা দুজনেই দেখতে তাদের মায়ের মতো। শ্রেজান দুর্বল হয়ে পড়লে ওদের দিকে তাকিয়ে হলেও নিজের ভেতরের সাহস আনে। মেয়ে দুটো দেখতে ভীষণই রূপবতী, সেজন্যই আরও ভয়। আজকাল যে অবস্থা, রাস্তাঘাটে ইপটিজিংয়ের ঘটনা ঘটে, শ্রেজান নিজেই মাঝে মধ্যে এসব কেস নিয়ে নড়াচড়া করে, ধর্ষণ করে খুন অবধি চলে যায়। তখন তার বক্ষে তোলপাড় শুরু হয়। বোন দুটো বড় হচ্ছে, তাদের এবার একটা গতি করার পালা। পর মুহূর্তেই বুক ভার হয়ে আসে শ্রেজানের। বোন দুটোকে পরের ঘরে পাঠালে সে থাকবে কি করে? বুকের ভেতর হাহাকার করে ওঠে। স্বভাব সুলভ সে, গম্ভীর প্রকৃতির ছেলে। ছোট থেকেই নিজেকে শক্ত করে নিয়েছে। শতবার ভেঙে পড়ে হোঁচট খেয়ে উঠে দাঁড়িয়েছে। সে তো একা না, তার সঙ্গে দুটো প্রাণ আছে। সে যদি এভাবে মুচ্ছে পড়ে তবে তাদের কি হবে?
বোনদের কখনো সেভাবে বলা হয় না ভালোবাসার কথা, সামনাসামনি কখনো দুটো হাসি মুখে বাক্য বিনিময় হয় না। তাদের পর করার কথা ভাবতেই বুকে মোচড় দেয় তার। হঠাৎ এসব ভাবনার কারণ আছে বইকে। শ্রেয়না দেখতে সুন্দর, পাশাপাশি পড়াশোনায় বেশ এগিয়ে, চলন বলনে শান্ত আর পরিপাটি, ব্যবহারও চোখে বাঁধার মতো। সেই অনুযায়ী বোনকে বড় করে তুলেছে সৃজন। একবারেই বলেছিল শ্রেয়না যেন এমন কোনো কাজ না করে যার ফলে তার মান সম্মানে কালি পড়ে। এরকম হলে সেদিনই ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত হবে সে। তখন শ্রেয়না ছিল চঞ্চল কিশোরী, তাকে এসব বলার দরকার ছিল। মোহে পড়ে আজকাল ছেলে মেয়ে কত ভুল করে বসে। সৃজন চাইতো না শ্রেয়না এমন কিছুতে মজে নিজের সবটুকু নষ্ট করুক। এরপরও ধ্রুবর সাথে সম্পর্ক হয় তার, সেসব আর ভাবে না সৃজন। টানা দিয়ে সোফা থেকে দাঁড়িয়ে যায়, দাড়ি ভর্তি, গালে হাত বুলিয়ে কিচেনের দিকে পা বাড়ায়। বোনের বিয়ের ঘর আসছে অনবরত। সৃজন আলমের বোন, সেটা জানার পর আরো বেশি লোকজন ছুটে আসছে। এক লহমায় যেন চারপাশে শ্রেয়নার নাম ছড়িয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, মন্দ নয়, তবু সৃজন তাদের থামিয়ে দেয় এই বলে তার এখন সময় নেই, পরে না হয় ভেবে দেখবে। মূলত সৃজন ভেতরে ভেতরে চিন্তায় মুচ্ছে পড়েছে। ফোঁস করে শ্বাস টানে সে, চোখ মুখ ধুয়ে এসে খাবারে মনোযোগী হয়। শ্রেয়াকে নিয়ে স্কুল আসে শ্রেয়না, গেট পেরিয়ে খোলা মাঠে হাঁটতে থাকে। এখনো শ্রেয়া বোনের আঙ্গুল চেপে ধরে আছে, এদিকে সেদিকে তাকে ঝুঁটি দুলিয়ে হাঁটছে। ক্লাসরুমে ঢুকার পর মুহূর্তেই তাদের সাক্ষাৎ হয় একটা মেয়ের সঙ্গে। মেয়েটাকে দেখতে একদম ফরেনারদের মতো, ধবধবে ফর্সা গায়ের রং, পিঠ সমান বাদামি রঙের চুলগুলো খুলে রাখা, যেটা বর্তমানে পিঠ জুড়ে ছড়িয়ে আছে। সামনে কিছু চুল ছোট করে কেটে চোখের কাজটায় ফেলে রেখেছে। মুখ লাল মেয়েটার, কাঁধে ব্যাগ ঝুলিয়ে রেখেছে, বাদামি চোখের মণি তার, চোখ মুখে যেন আধার নেমে এসেছে। শ্রেয়নার সাথে তার চোখাচোখি হয়। মেয়েটা বাইরের দিকে পা বাড়াতেই পিছু ডাকে শ্রেয়না। এ মেয়ে দাঁড়াও। মেয়েটা হঠাৎ ডাকে দাঁড়িয়ে যায়, চটপট তাকায় শ্রেয়নার দিকে। শ্রেয়না শ্রেয়াকে ইশারায় বলে, ক্লাসে যাও তুমি। শ্রেয়াও দুপাশে মাথা দোলায়। শ্রেয়নার হাতের পিঠে চুমু খেয়ে দৌড়ে ক্লাসরুমের ভেতরে চলে যায়। সেদিকে তাকে আলতো হাসে শ্রেয়না। এরপর মেয়েটার দিকে ধীর পায়ে এগিয়ে আসে, সামনাসামনি দাঁড়ায় তার। কি হয়েছে, কোনো সমস্যা? মেয়েটা দুপাশে মাথা নাড়ায়, অথচ তাকে দেখে মনে হচ্ছে কিছু একটা বললেই কেঁদে দিবে। শ্রেয়না তার থুতনি ছুঁয়ে আলতো হাসে। বলো আমায়, আপুর মতো না তোমার? সঙ্গে সঙ্গে মেয়েটার ফর্সা গাল বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। কিছুটা ভরকায় শ্রেয়না, তবে মেয়েটার কাজ চেপে বলে, কিছু কি হয়েছে? কেউ কিছু বলেছে? এবারও মাথা নাড়িয়ে সায় জানায় মেয়েটা। কথা বলছে না, শুধু ঠোঁট ফুলিয়ে কাঁদছে নিঃশব্দে। শ্রেয়না তার চোখের পানি মুছিয়ে দেয়। লাভের লাভ কিছুই হয় না, আবারও গাল ভিজে আসে তার। শ্রেয়নার নরম স্বরে বলে, কি হয়েছে বলবে তো, আমি দেখি না কিছু করতে পারি কিনা। মেয়েটা এবার মাথা উঁচিয়ে তাকায় শ্রেয়নার দিকে। সবুজ রঙের 3 পিস পরনে মেয়েটা, চুলগুলো বেনি করে রেখেছে, যা কোমর ছড়িয়ে দুলছে। কিছু চুল গালের পাশে লেপ্টে রাখা, কোনো শ্বাস নেই মুখে, ঠোঁটের কোণে সামান্য হাসি ঝুলিয়ে রেখেছে। মেয়েটাকে বোধহয় পছন্দ হলো তার, অপকটে বলে উঠল, জানো, আমি এখানকার নই, কানাডা থেকে এসেছি। এখানকার পরিবেশ সম্পর্কে তেমন ধারণা নেই। এরপরেও বাংলাদেশে আসার পর থেকে আমার এক আন্টির থেকে সব কিছু শিখেছি। সেই সাথে এখানকার পড়াশোনা নিয়েও স্টাডি করেছি। আমাকে ভর্তি করিয়ে দিয়ে গিয়েছেন আন্টি। এখান থেকে আমার কাজিনের ফ্ল্যাট কাছে, স্কুলটাও ভালো সেজন্য। কিন্তু কিছু ছেলে পেলে আমায় নিয়ে মজা উড়াচ্ছে, আমাকে বিদেশিনী বলে খ্যাপায়। আমি নাকি অহংকারী, ক্লাসের টিচারও বাঁকা চোখে দেখছে। তাই চলে যাচ্ছি আমি, আমার খুব খারাপ লাগছে। আমিও তো ওদের মতনই, তাই না? পড়তে এসেছি। বলতে বলতে মেয়েটা ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। শ্রেয়না কি প্রতিউত্তর করবে ভেবে পায় না। কিছুক্ষণ চুপ থেকে মেয়েটাকে আগলে নেয়। চিন্তা করো না, চলো তোমার ক্লাসে দিয়ে আসছি। আর কেউ কিচ্ছু বলবে না, যদি কিছু বলে আমায় জানাবে। সত্যি?
শ্রেয়না হেসে মাথা দোলায়। পর মুহূর্তেই মেয়েটাকে নিয়ে ক্লাসরুমের দিকে যেতে যেতে বলে, কোন ক্লাস? নাই। আচ্ছা। ছোট করে উত্তর দেয় শ্রেয়না। এরপর মেয়েটাকে নিয়ে ক্লাসে ঢুকে। প্রথম ক্লাস স্যার ছিল। তিনি মেয়েটাকে শ্রেয়নার সঙ্গে দেখে একগাল হাসেন। আমার পরিচিত বুঝি? হ্যাঁ। শ্রেয়না মেয়েটাকে ইশারা করে সিটে বসার জন্য। মেয়েটা ঘাড় নাড়িয়ে দ্বিতীয় সিঁড়িতে বসে পড়ে। শ্রেয়না সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে বলে, ও নতুন এসেছে এখানে, আশা করি তার প্রতি আপনারা একটু দৃষ্টি দেবেন, তাকে শেখাবেন। স্কুলে বাচ্চারা আসে শেখার জন্য, আগে থেকে কিছু শিখে আসে না। অবশ্যই। এরপর বাচ্চাদের দিকে তাকায় শ্রেয়না গম্ভীর কণ্ঠে বলে, ও নতুন, তোমাদের সাথে পড়তে এসেছে, সহপাঠী তোমাদের। সবাই তাকে ভিন্ন দৃষ্টিতে না দেখে বরং নিজেদের সাথে মিশিয়ে নাও। ভুল করলে শিখিয়ে পড়িয়ে দেবে। সবাই জি আপু বলে সম্মতি দেয়। শ্রেয়না দাঁড়ায় না, মেয়েটার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বাইরে চলে আসে। এখন কম বেশি সবাই শ্রেয়নাকে চিনে। টিচার কিছুক্ষণ তাকিয়ে থাকে শ্রেয়নার গমন পথে, বিড়বিড় করে আওড়ায়, সেজান আলমের বোন। একদিন জানতামই না কেমন সাদাসিধেভাবে চলাফেরা করে। মেয়েটা ভালো আছে। এরপর সবার দিকে তাকান তিনি, ভরাট গলায় বলেন, নতুনরা আসলে তাদেরকে সময় দিবে, বন্ধুত্ব করবে, ঠিক আছে। সবাই সম্মতি দেয়। শ্রেয়না গেটের বাইরে চলে এসেছে। হঠাৎই তার হাতে টান পড়ে। পেছনে ফিরে তাকায় সে। মেয়েটা হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে। শ্রেয়নার ভ্রু কিঞ্চিত বাঁকা হয়। কি হলো তোমার? মেয়েটা শ্রেয়নাকে ছেড়ে তার সামনে টান টান হয়ে দাঁড়ায়। এরপর বলে, তোমাকে আর কোথায় পাবো? পরিচয় দিয়ে গেলে নাচি। শ্রেয়নার হাসি পেল। এর জন্য কেউ এমন ছুটে আসে? আমার বোন ক্লাস 5-এ পড়ে, ওকে দিতে মাঝে মধ্যেই আসি, আশা করি দেখা হবে আমাদের। মেয়েটা চঞ্চল গলায় শুধায়, তোমার নাম? শ্রেয়না আলম। আমি দিব্যার নূর, দানা বলে ডাকতে পারো। আচ্ছা, খুব সুন্দর নাম। মেয়েটা একগাল হাসলো। এরপর শ্রেয়নার গালে চটাং করে চুমু খেয়ে বলল, তোমার নামও সুন্দর, তোমাকে দেখতেও বেশ মিষ্টি, একদম ফেরি টেলসের পরীদের মতো। আসি কেমন? বলে দাঁড়ায় দানা। সেভাবেই দৌড়াতে দৌড়াতে মাঠ পেরিয়ে ক্লাসের দিকে অগ্রসর হয়। শ্রেয়না থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিসফিস করে হেসে দেয়। হাসতে হাসতেই সামনের দিকে পা বাড়ায়। দ্রুত গতি নিয়ে গাড়িটা এসে থামে ফুলবাড়ির ফিনিস্ট রোড 6-এর আইজিপি অফিসের গেটের ঠিক সামনে। শুনশান রাস্তায় রোদ ঝলমল সকালটা যেন চারপাশের গম্ভীর্যতা জানান দেয়, যেখানে প্রত্যেকটি পদক্ষেপের শৃঙ্খলা আর কর্তৃত্বের গন্ধ। গাড়ি থেকে হেলে দুলে নামে আবরণ। অফিসের সামনে গার্ডের সমাহার। তার পেছনে পেছনে বেরিয়ে আসে রোদ, মিরাব এবং সানি। তারাও আবরণের পিছু পিছু হাঁটা দেয়। আবরণকে তারা চেনে বিধায় আটকায় না। গার্ডদের সাথে দৃষ্টি বিনিময় হয় তার। এক প্রকার রোদের জড়াজড়িতে অফিসে এসেছে আবরণ। তার সব রেখে আইজিপির কোয়ার্টার দেখার শখ জেগেছে। গাড়ি ড্রাইভ করছে রোদি। আবরণ শুধু সম্পূর্ণ রাস্তা গেম খেলে কাটিয়ে দিয়েছে। বন্ধুদের সাথে নিয়ে সোজা নীরজ জাহিদের কেবিনের সামনে চলে আসে আবরণ। সে না আসলেও জানে নীরজ জাহিদ কোন তলায় থাকে। সেই অনুযায়ী সেখানে চলে আসে। দরজার সামনে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। আবরণ কোনো দিকে না তাকিয়ে ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু তাকে বাধা দেওয়া হয়। স্যার ইম্পর্ট্যান্ট মিটিং অ্যাটেন্ড করেছেন, ডিস্টার্ব করতে নিষেধ করেছেন। আবরণ ভ্রু কুঁচকে নেয়। মিরাব সানি একে অপরের দিকে তাকায়। রোদ নিজেও মন খারাপ করে ফেলে। গাল ফুলিয়ে তাকায় আবরণের দিকে। সামনে থেকে শোনো তো মিয়া, জার্নি করে এসছি, এসব বাল শোনার টাইম নেই। লোকগুলো যেন ভরকালো। সেই সঙ্গে রোদ নিজেও দাঁত দিয়ে জিভ কামড়ে আর চোখে তাকালো লোকগুলোর দিকে। তাদেরও অবস্থা একই। কাউকে তোয়াক্কা না করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে আবরণ। কটমট গলায় বলে, সেই বাড়িধারা থেকে ফুলবাড়ি এসেছি, কষ্ট কি হয়নি? তাদের বলে দিতে পারো না তোমার একটা অলস ছেলে আছে? সাহস কি করে হয় আমাকে জ্ঞান দেবার? বিয়ারের ব্যবস্থা করো আব্বু। তোমার এসিও আমায় কুল করতে পারছে না। ঠিক এতটাই ম্যাচেজ হট করে দিয়েছি তোমার সো কল্ড কর্মচারীরা। বলেই ধপ করে চেয়ার টেনে বসে পড়ে আবরণ। তার পেছনে রোদ, মিরাব, সানিও এসে দাঁড়ায়। নীরজ জাহিদ কিছু লোকজনের সঙ্গে আলোচনা করতে ব্যস্ত ছিলেন।
সবে একজন অফিসারকে নিয়োগ করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চে সৃজন আলমের সাথে। গোয়েন্দা বিভাগের কর্মকর্ত সৃজন আলম, তার সঙ্গেই অফিসারকে 24 ঘন্টার জন্য রেখে দিচ্ছেন নীরদ। সব কিছু থেকে বিবেচনা করেই এই সিদ্ধান্ত ওনার। সৃজন নারাজ হলেও কিছু করার নেই, নীরদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এরই মধ্যে আবরণের হঠাৎ আগমনে ভরকে গিয়েছেন তিনি, সঙ্গে কপালে ভাঁজ পড়ল তার। আবরণ নির্লিপ্ত শার্টের উপরের দুটো বোতাম খুলে ফেলেছে ইতিমধ্যে, গায়ে হাওয়া লাগছে না তার। তুমি এই সময় এখানে? নীরদের ভরাট কণ্ঠের জবাবে আবরণ রুক্ষ গলায় বলে, তোমার ভাতিজিকে জিজ্ঞাসা করো, কোয়ার্টার দেখতে ছুটে এসছে, জনজীবন যা যায় তার অসহ্য। নীরদ সন্তপনে রোদের দিকে তাকায়, মুখটা এইটুখানি হয়ে গিয়েছে তার। আবরণ এমন এক পরিস্থিতিতে ফেলবে কসমিন কালেও ভাবেনি রোদ, কিন্তু নীরদ জাহিদ চমৎকার হেসে বলেন, সমস্যা কি? ওকে না বলে আমাকেই জানাতে পারতে, আমি নিজে নিয়ে আসতাম। এসো বসো, কি খাবে বলো? রোদ ঝলমলে হাসি দেয়, চকচক করে উঠে তার আদল। খাবো না কিছু, একটু দেখতে এসেছিলাম, আমরা এখনই চলে যাব। তা কি করে হয়? এই প্রথম এলে আমার অফিসে, খালি মুখে বিদায় করি কি করে? ঢং না করে বসে যাও তো, বাবা যা দেবে সেগুলো গেলে এরপর বিদায় হও। রোদ দাঁত চেপে চাটি মারে আবরণের মাথায়। মিরাব সানি তো ভদ্র ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন দুনিয়ার বুকে এই প্রথম তাদের পদচারণ ঘটছে। তোমরা সবাই বসো। নীরদের কথায় বসে যায় তারা তিনজনই। আবরণ মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে। নীরদ জাহিদ এবার দৃষ্টি দেন তার সামনে বসা সৃজন আলম এবং নতুন অফিসার প্রিয়মের দিকে। স্বর পরিবর্তন করে ভরাট কণ্ঠে বলেন, মিস্টার প্রিয়ম, আজ থেকে আপনার ডিউটি শুরু। আশা রাখি নিজের কাজে মনোযোগী হবেন। হেরফের আমার পছন্দ না। ইয়েস স্যার। প্রিয়ম নামটা শুনে চমকে তাকায় রোদ। এতক্ষণ সে খেয়াল করেনি প্রফেশনাল গেটআপে বসে থাকা প্রিয়মকে। চক্ষু চড়ক গাছ তার, সেই সঙ্গে অন্তরস্থলে প্রকাশ পাচ্ছে একরাশ বিস্ময়। প্রিয়ম অবশ্য রোদের দিকে তাকায় না, হেসে হ্যান্ডশেক করে নীরদ জাহিদের সঙ্গে, এরপর বেরিয়ে আসে কেবিন থেকে। রোদ শুধু তাকিয়ে থাকে ছেলেটার গমন পথে, মনের ভেতরে অভিমান জমে, সেই সঙ্গে অজস্র রাগ জমা হয় বক্ষস্থলে। লোকটা বাংলাদেশে এসে তারই কাকার অফিসে জয়েন করবে, তাকে বলেনি কেন? বললে কোন দিক দিয়ে কমে যেত? ভাতটা এমন, রোদকে চিনেই না, কথা বলতে আসুক খালি, ওর গুলি দিয়ে ওকেই শুট করে দিবে রোদ। তো হঠাৎ অফিস দেখতে এলে যে? ইতিমধ্যে তাদের সামনে চা কফি হাজির। বাইরে থেকে খাবার অর্ডার দিতে চায় নীরদ, আবরণ বাধা দেয়, চট করে দাঁড়িয়ে যায়। শোনো আপু, এখন খাওয়ার মুড নেই। অফিস দেখতে এসছে, গেলতে নয়। এখন ভার্সিটি যাব, তারপর বাসায় ফিরবো। এই বলে আবরণ উঠে দাঁড়ায়। নীরদও দাঁড়িয়ে যায়, গম্ভীর কণ্ঠে বলেন, সারাদিন লম্ফজম্প করো, একটু বসো, পরে যাবে। আবরণ শুনে না, নিজের মতো আলসেমি ভঙ্গিতে এগিয়ে যায় দরজার দিকে, মাথা নাড়তে নাড়তে বলে, না আব্বু, এখন আমার ধানমন্ডি যেতে হবে, কত কাজ আমার। তোমার ভাইয়ের মেয়েকে ভার্সিটি ঘুরে দেখে আনতে হবে, সেখানে তো জান করবে। নীরদ উত্তর কাটে না, আগের মতোই বসে যান। আবরণের পিছু পিছু রোদ, সানি এবং মীরাবও বেরিয়ে আসে। সামনেই দেখতে পায় সেই অফিসারকে, যে কিনা আবরণকে বাধা দিতে চেয়েছিল। আবরণ তাকে দেখেই থেমে যায়। লোকটা এতে অপ্রস্তুত হয়। ছেলেটা আবার কি বলে বসে কে জানে। আবরণ ঠোঁট এলিয়ে হাসে, লোকটার দিকে তাকিয়ে চোখ মেরে সেখান থেকে চলে যেতে উদ্যক্ত হয়, তবে যাওয়ার আগে বলে যায়, কাকা আপনার চেন খোলা। লোকটা সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকায়। আশেপাশে থাকা সকলে উচ্চ স্বরে হেসে দেয়, সেই সঙ্গে হাসে রোদ, মীরাব, সানি। মূলত সেরকম কিছুই না। আমি বলেছিলাম ওটার বুদ্ধির চেন খোলা। কি বিশ্রী মাইন্ড নিয়ে বসবাস করছেন। লোকটা মুখ কাচুমাচু করে নেয়। তখনকার প্রতিশোধ নিয়েছে আবরণ, এটা সে ঠিকই ধরতে পেরেছে। কাকে খুঁজিস? আবরণ গাড়ি থেকে নেমেই 4-5টা গোয়েন্দা দৃষ্টিতে পরোক্ষ করছিল। এরই মধ্যে মীরাব তাকে প্রশ্নটা করে, কিন্তু আবরণ পাত্তা দেয় না, বরং গেট দিয়ে ঢুকতে ঢুকতে এদিকে সেদিকে তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে চলে। দেখতেও পায়,
চঞ্চল আক্ষিজোড়া মুহূর্তেই শীতল হয়, তার স্থির হয়ে দাঁড়ায়। শান্তিকে খুঁজছি, বুঝিস না? ওম শান্তি ওম। রোদ ওদের কথার আগামাথা বুঝে না, শুধু আশেপাশে নজর বুলায়। গেটে বড় বড় করে লেখা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। রোদ চারপাশের সৌন্দর্য দেখে মোহিত দৃষ্টিতে। আবরণ ঘাড়ে 2 হাত রাখে, এরপর দুপাশে ঘাড় কাত করে ফোটায়, যার ফলে টাস টুস শব্দ হয়। মীরাব থতমত গলায় বলে, আস্তে, মহিষের মতো ফুরুত ফারুত করিস না তো। আবরণ উত্তর দেয় না, সামনে দৃষ্টি রেখেই হাঁটতে থাকে। এক পর্যায়ে ঠোঁট পিষে হেসে দেয়, নিচু স্বরে মিনমিন করে বলে, বাটার টোস্ট। রোদকে সাথে করে মীরাব সানি ভার্সিটি ঘুরিয়ে দেখাচ্ছে, সেই সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে তাদের ক্লাস টিচার এবং স্টুডেন্টদের সম্পর্কে। তারা জানে কে কেমন, সে সবই ভাঙ্গিয়ে বলছে মেয়েটাকে। রোদ শুধু চুপচাপ শুনছে আর তাদের সঙ্গে সমান তালে হাঁটছে। মাঝে মধ্যে কিছু ছেলে মেয়ে তাদের দুজনকে সালাম ঠুকে চলে যাচ্ছে, এটা সেটা জিজ্ঞেস করে ভালো মন্দ খোঁজ নিচ্ছে। রোদ সবটাই দেখে নেয়, এটাও বুঝে ওরা মীরাব সানির জুনিয়র, ভালোই মান্য করে। কিন্তু আবরণের দেখা নেই। সে ভার্সিটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক প্রকার হাওয়া হয়ে গেছে। মীরাব সানি জানে সে কথায়, কিন্তু রোদকে বলেনি। আবরণের হাব ভাব এখনো তেমন ঠাওর করতে পারেনি তারা। আগেই শিওর হোক এ ব্যাপারে, এরপর না হয় ঢাকঢোল পেটানো যাবে। ওইদিকে আবরণ সোজা ক্যাম্পাসে চলে আসে, বিয়ারের বোতল হাতে নিয়ে শ্রেয়নার টেবিলের দিকে এগোয়। সেখানেই একটা চেয়ার টেনে বসে পড়ে একদম তার মুখোমুখি। সাথে প্রীতি ও সায়নও ছিল। আবরণের হঠাৎ আগমনে হকচকিয়ে যায় দুজনেই, তবে প্রীতি খানিক খুশি হয়। এমন হ্যান্ডসাম চকলেট বয় কিনা সব টেবিল রেখে একদম তাদের সামনে এসে বসলো। প্রীতিকে আবরণের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতে দেখে কপাল ডোলে সায়ান, সেই সঙ্গে হা করা মুখ বন্ধ করে দেয় তার। রুষ্ট গলায় বলে, গন্ধ আসছে, সেজন্যই বলি প্রতিদিন সময় নিয়ে দাঁত মাজবি। আবরণের সামনে এমন অপমান সহ্য করতে পারল না প্রীতি, মুখ কালো করে নিল সে। পর মুহূর্তেই ধারাম করে কিল বসিয়ে দেয় সায়ানের পিঠে। চুপ থাক, আর একটা কথা বললে মুখে আগুন লাগিয়ে দিব। মার খেয়ে সায়ান মুখ ভটা করে বসে থাকে। এই মেয়ের যে রাগ, আর একটু চেতালে তাকে ভস্ম করে দিবে। শ্রেয়না এবার দৃষ্টি সরিয়ে সোজা আবরণের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে বুকের ভেতর ধক করে উঠে তার। চায়ের কাপ হাতেই পড়ে রয়, বক্ষস্থলে যেন সলাৎ করে ওঠে। আবরণ কেমন করে তাকিয়ে আছে, এভাবে কেউ কাউকে দেখে নাকি? মাথায় সমস্যা আছে এই ছেলের? বড় হয়নি এখনো? কোন দৃষ্টির মানে কি বোঝে না? কেমন আছো বৈতরী? আমার নাম শ্রেয়না আলম। আবরণ চেয়ারে ভর ছাড়ে, সেই সাথে চুলে হাত বুলিয়ে বিরস গলায় আওড়ায়, কৈতরী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজের আরাম আয়েশ বিসর্জন দিতে পারবো না ভাই। তোমার আরাম আয়েশ বিসর্জন দিতে বলেছি? একটু বেশি কথা বলো না তুমি। শান্ত কণ্ঠ শ্রেয়নার, শীতল চাহনি। আবরণের চোখে চোখ পড়তেই দৃষ্টি ফেরায় সে। আবরণ ভাবশীল ভাবে গোমট কণ্ঠে বলে, তুমি তো আমার শান্তি কেড়েছ, এখন শান্তি খুঁজতে হলে আমায় সিলিং ফ্যানের উপর চড়ে বসে থাকতে হয়। সেই সাথে মীরাবটার গালি তো আছেই। তুমি কি শান্তি দিবে না আমায়? এই বলে পণ করেছো নাকি? শ্রেয়না গম্ভীর দৃষ্টিতে তাকায়, আবরণও তাকিয়ে থাকে। দৃষ্টি নড়চড় হয় না। এভাবে কিছু সময় অতিবাহিত হলে শ্রেয়নাই প্রথম নজর সরায়। আবরণ তখনও তাকিয়ে আছে। অভদ্রের মতো তাকিয়ে আছো কেন? দৃষ্টি ফেরো। ধমকে বলে উঠে শ্রেয়না। প্রীতি তৎক্ষণাৎ আবরণের দিকে তাকায়, তবে ছেলেটা তার প্রতি ফিরেও দেখল না। বরাবরের মতোই হতাশ হয় প্রীতি। সঙ্গে সায়ানের ঠোঁটে বাঁকা হাসি ফোটে। ভেতরে ভেতরে প্রচুর হাসে সায়ন। বিয়ারের বদলে ঠোঁট ছোঁয়ায় আবরণ। ঢোক ঢোক করে গলাধাবন করে তরল পানীয়। শ্রেয়না বৃত তৃষ্ণা নিয়ে তাকায় সেদিকে। ভাবটা এমন যেন এক্ষুনি উল্টে পাল্টে ভূমি বেরিয়ে আসবে। কি করব, তাকিয়ে থাকতে ভাল লাগে। বদমাইশ হচ্ছ? মেয়েদের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে? আবরণ নিজের চিকন ভ্রুজোড়া কুঁচকে নিল, সেই সঙ্গে বাম হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে বলল, মেয়েদের দিকে কখন তাকিয়ে থাকলাম? তো আমি ছেলে বুঝি? আচ্ছা তাই? সেরকম হলে তোমাকে আর দেখা যাবে না। সে মনে অবরণ জায়েদ, শেষে কিনা একটা ছেলের দিকে দৃষ্টি দিয়েছিস।
শ্রেয়নার মেজাজ ভয়ানক গরম হয়, ভেতরে ভেতরে ফুঁসে ওঠে সে। তবে আবরণকে তেমন কিছুই শোনায় না, চুপচাপ নিজের চায়ে মনোযোগ দেয়, যেটা এই মুহূর্তে ঠান্ডা শরবতে পরিণত হয়েছে। বাসায় যাবে না? না, আজকে এখানেই থাকবো। সিজন আলমের টাকা পয়সার এত অভাব, বোনকে ভার্সিটিতে রাত কাটাতে হবে কিনা শেষমেশ, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। চুপ করবে তুমি? কথা বলছি বুঝে? না, নাচছো। কই নাচলাম? তবে তুমি নাচলে নাচতেও পারি। কোন গানে নাচবো? চুপ করো। বললাম তো আমি চুপই। অসহ্য। আই নো। চর বসিয়ে দেবো গালে। আবরণ তড়িৎ গাল এগিয়ে দেয়, শ্রেয়না হতবিলম্ব হয়, সরে আসে খানিক পেছনের দিকে। কি ব্যাপার, মারো দেখি, হাতে জোর কেমন, চলবে কিনা দেখা উচিত না? মানে? আবরণ গাল সরিয়ে আনে এবং অনবরত সেথায় চুলকাতে থাকে, যার ফলে রক্তিম হয়ে যায় তার গাল। কি করব বলো, চর তো দিলে না, আপাতত চুলকিয়ে স্বাদ মিটাই। শ্রেয়না লক্ষ্য করে আবরণের গলায় লাল দাগ, ভ্রুকুটি কুঞ্চিত হয় তার, কণ্ঠে একরাশ কৌতূহল জড়িয়ে শুধায়। গলায় কি হয়েছে? আবরণ গলার দিকে একবার তাকায়, তবে নজরে আসে না তার, পর মুহূর্তেই বলে, গালের দিকে দৃষ্টি না দিয়ে গলায় দিচ্ছ, একটু বেশি অ্যাডভান্স মনে হচ্ছে। ফালতু কথা ছাড়ো, যেটা জানতে চেয়েছি পারলে উত্তর দাও। আবরণের মুখভঙ্গি গম্ভীর হয়, কিছুক্ষণ সময় নিয়ে রয়ে সয়ে আওড়ায়। রাতে ঘুমানোর সময় বেকায়দায় পড়েছিলাম, সেজন্য বোধহয়। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরেছিল। আবরণ হুট করে শ্রেয়নার গাল টেনে দেয়, দাঁত চেপে বলে, ওরে গোয়েন্দার বোন, স্বপ্নে এসে প্রতিদিন আপনি আমার গলা চেপে জীবন হরণ করতে চান? নিজেকে নিজের সীমানায় বেঁধে রাখুন, আমি বাদ ভাঙলে আপনার জন্য কঠিন হয়ে যাবে বিষয়টা। শ্রেয়না ঝাড়ি মেরে হাত সরিয়ে দেয়, কণ্ঠে রাগ মিশিয়ে চাপা স্বরে বলে, কি শুরু করলে? আশেপাশে সবাই দেখছে তো। আবরণ সিরিয়াস মুডে বলে, তবে যেখানে কেউ দেখবে না, চলো সেখানে যাই। মাথা সম্পূর্ণ গেছে তোমার? পাগল হলে? টেবিলে ভর দিয়ে গালে হাত রাখে আবরণ, সম্পূর্ণ মনোযোগ তার শ্রেয়নার মুখ পানে। মেয়েটা আসলেই রূপবতী, গালে ল্যাপটানো চুলগুলো হালকা বাতাসে দুলছে, আদলে তার জড়তা, গালে লাফ আভা। মেয়েটা লজ্জা পাচ্ছে। আবরণ ব্যাপারটা ধরতে পারতেই ওমাই ঘাসলো, টেবিলে থাবা দিয়ে বলে উঠল, বৃষ্টি হবে মনে হচ্ছে, চলো বাসায় ফিরে যাই। পরে যাব, তুমি যাও। আরে কৈতরি চলো। এত জোরাজোরি কেন করছো হঠাৎ? শ্রেয়নার কণ্ঠে স্পষ্ট কৌতূহল। আবরণ তোয়াক্কা করে না, শ্রেয়নার হাত টেনে ধরে তাকে নিয়ে সামনে হাঁটা দেয়। আবরণের আঙ্গুলের ভাঁজে নিজের নরম হাতের আঙ্গুল পুরে রাখা। কিছুক্ষণের জন্য চমকায় শ্রেয়না, ভেতরটা ঢাক ঢোল বাজিয়ে যেন কাঁপছে। আশেপাশে সকলে আর চোখে দেখে নেয় তাদের। শ্রেয়না হাত ছোটানোর চেষ্টা করেও পারে না, আবরণ শক্ত করে ধরে হাঁটছে। ভেবে পায় না তার হঠাৎ এমন পরিবর্তনের কারণ। শ্রেয়নার এক সেকেন্ডের জন্য মনে হলো আবরণ তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সচল হলো তার, ভেতরটা নাড়া দিল। আবরণের হাত থেকে নিজেকে ছোটাতে চাইল, তবে লাভের লাভ কিছুই হলো না, বরং আবরণ তার হাতের মুঠোয় শ্রেয়নার হাত শক্ত করে চেপে ধরে, আরেক হাতে কপাল চুলকে বলে, বুঝতে পেরেছি মনের ভেতর কি চলে কৈতরি, যা ইচ্ছে চলতে থাকুক, ট্রেন অথবা বাস কিংবা মোটরসাইকেল, যাত্রী হিসেবে কিন্তু সব স্টেশনে আবরণ জায়দকেই পাবে। বাটার টোস্ট, নাহলে শহর জুড়ে হরতাল নামবে। আবরণ জায়দের তরফ থেকে কঠিন প্রেমের হরতাল। ভার্সিটি থেকে বের হতেই প্রিয়মকে দেখতে পায় রোদ। ফরমাল পোশাকে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে, বারবার হাতের ঘড়িতে সময় দেখছে, কখনো বা ডানে বামে পায়চারি করছে। রোদ কিছুক্ষণের জন্য থমকায় সুদর্শন যুবকটাকে দেখে। মিরাব সানি তার পেছনে, আবরণের খোঁজ এখনো পায়নি তারা। এই ভদ্রলোক এখানে কি করছে? ওর তো সেজান আলমের সঙ্গে থাকার কথা, বেটা এখনই কাজে ফাঁকি দিচ্ছে। আঙ্কেলের কাছে খবর পৌঁছাতে হবে দেখছি। মিরাবের কথায় সানি চোখ ডোলে সামনে তাকায়, পর মুহূর্তেই মিরাবকেও বলে দেখতে। সামনের দৃশ্য দেখে মিরাবের চক্ষু চরক গাছ, গালের পাশে দু হাত রেখে অবাক কণ্ঠে বলে, হায়, এই বেটা ব্রোদাপুকে এমন ঘোড়ার মতো ঝাপটে ধরেছে কেন? কি সাংঘাতিক! আইনের লোক ইফটিজিং, সেটাও ভার্সিটির সামনে দাঁড়িয়ে পাবলিক প্লেসে। এই শালা মনে হয় পূর্ব পরিচিত। দেখিস না আপু কেমন টুপ করে ভদ্রলোকের বুকে পড়ে আছে, যেন জীবনটা এইখানেই শেষ। এরপর দু বন্ধু চুপ হয়ে যায়। রোদ মুখ তুলে তাকায় প্রিয়মের দিকে,
ঠোঁট ফুলিয়ে বলে, কেন এসেছো? প্রিয়ম ঠোঁট এলিয়ে হাসে। আশেপাশের মানুষ বিধায় কিছুটা দূরত্ব তৈরি করে নেয় নিজেদের মাঝে। রোদ বাঁকা চোখে তাকায়, অথচ এতক্ষণ ছেলেটা লেপ্টে ছিল তার সঙ্গে। তোমার জন্যই তো এলাম। মিথ্যে বলেছিলে কেন তবে? সারপ্রাইজ। মিথ্যা আমার পছন্দ নয় প্রিয়ম। প্রিয়ম নিজের কান চেপে ধরে, মাথা নিচু করে হাসি মুখে বলে, সরি, হ্যাঁ আমার একটু কাজ আছে, রাতে কল দিব, ঠিক আছে? ধরবে কিন্তু। কিছুটা সময় নিয়ে এসেছিলাম দেখা করতে। আচ্ছা। ফট করে রোদের গালে চুমু খেয়ে দ্রুত জিপে চড়ে বসে প্রিয়ম। কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বিদায় নেয় সে। তখনই মিরাব সানি এগিয়ে আসে, রোদকে মাথা নিচু করে ব্লাশ হতে দেখে মুখ বাঁকিয়ে বলে, এতক্ষণ লজ্জা শরম কোথায় ছিল আপু? জুনিয়রদের সামনে রোমান্স করলে এখন শরমে মরে যাচ্ছ দেখি। রোদ থমথমে আদলে তাকায় মিরাবের দিকে, সঙ্গে সঙ্গে দু বন্ধু ঠোঁটের উপর হাত রাখে। পার্মানেন্ট টিচার না হলেও তাদের মতোই ব্যবহার করছে রোদ, কি লজ্জা। সৃজন প্রচুর বিরক্ত। প্রিয়ম ছেলেটা আজকেই জয়েন করেছে, অথচ কোনো রেসপন্সিবিলিটি নেই তার। সেই কখন বের হয়েছে, বলেছে আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। সৃজন ভেবে পায় না হুট করেই এই শহরে এসে কি কাজ পড়ে গেল তার। যাই হোক, একটু সময়ের জ্ঞান থাকা উচিত। দীর্ঘ সময় বসে থেকে গরমে অতিষ্ঠ হয় সৃজন। পুলিশ স্টেশনের ভেতরে ফ্যানের বাতাসের ছড়াছড়ি, এরপরও হাঁসফাঁস লাগছে তার। দরকারে এসেছিল একটু, কিন্তু এখন আর টিকতে পারছে না। সৃজন উঠে দাঁড়াতেই সিনহা বলে ওঠে, সময়ের জ্ঞান নেই রাস্কেল। দাঁত চেপে কথাটা বলে হনহন করে বেরিয়ে আসে স্টেশনের ভেতর থেকে। একদম গেটে এসে থামে, এরপর পা চালিয়ে জিপের দিকে এগোতে নেয়। তৎক্ষণাৎ কারো নরম শরীরে সে ধাক্কা খায় সৃজনের পিঠের সঙ্গে। থমকে যায় সৃজন, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে জিপের দরজা ধরে। চোখ বন্ধ করে নেয় তড়িৎ, নড়াচড়া করতেও যেন ভুলে যায় সে। ইতিমধ্যে সেই কোমল দেহটা তাকে পেছন থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। ভেতরটা চুরমার করে উঠে সৃজনের। অন্যরকম এক অনুভূতি হৃদয়ে দোলা দেয়। ততক্ষণে নারী দেহটা সৃজনের পিঠের কাপড় খামচে ধরেছে, সেই সঙ্গে কোমল কম্পমান গলায় অনুরোধ করে ওঠে, প্লিজ হেল্প মি স্যার, প্লিজ সেভ মি। সময় তখন মধ্যরাত। এ পাশ থেকে ও পাশে ফিরতেই আচমকা শ্রেয়নার ঘুম ভাঙে। হুট করেই সজাগ পায় সে, সঙ্গে সঙ্গে চোখের মনি ঘুরিয়ে ঘরের চারপাশে নজর বুলিয়ে নেয়। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় চারপাশটা আবছা বোঝা যাচ্ছে। অন্যদিনের মতো মাঝরাতে ঘুম ভাঙায় চোখ জ্বালা করে শ্রেয়নার, বরং মনে হলো ঘুম ভালো হয়েছে। পিঠ লেগে গেছে, ঘাড়ে খানিক ব্যথাও অনুভব করে সে। বুঝতে পারে না হঠাৎ এমন হবার কারণ। শোবার মধ্যে সমস্যা হয়েছে নিশ্চয়। আড়মোড়া ভেঙে উঠে বসে শ্রেয়না, চুলগুলো প্রায় খুলে এসেছে। সেগুলো দু হাতে আঁকড়ে ধরে গোল গোল করে ঘুরিয়ে খোপা পেঁচিয়ে নেয়। এরপর আলগোছে গায়ের উপর থেকে কম্বল সরিয়ে নেমে আসে বিছানা থেকে। বিছানার একপাশে নিজের ওড়নাটা রাখা ছিল, সেটা গায়ে পেঁচিয়ে নিয়ে দরজা খুলে বেরিয়ে আসে শ্রেয়না। লিভিং রুমে টিমটিমে আলোয় মোটামুটি সবটা পরিষ্কার দেখা যাচ্ছে। শ্রেয়না কিছুটা এগিয়ে এসে সৃজনের রুমে উকি দেয়। দরজা কিছুটা খুলে রাখা, ঘরে লাইট জ্বলছে। তার মানে ভাইয়া এখনো তার কেস নিয়ে স্টাডি করছে। কে জানে এত কিসের কাজ তার, একটুকু আরাম করে না লোকটা। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস টানে শ্রেয়না। 3টা বাজতে চলল। সে চুপচাপ কিচেনে চলে যায়। শ্রেয়ার রুমের দিকে অবশ্য একবার তাকিয়েছিল, দরজা খোলা রাখা। গোলাপি রঙের টেডি জড়িয়ে এক পাশে ফিরে ঘুমিয়ে আছে শ্রেয়া। প্রায় সময় শ্রেয়ার কক্ষের লাইট অন করাই থাকে। শ্রেয়া ঘুমানোর পরে হলেও সৃজন কিংবা শ্রেয়ানা অন করে দিয়ে আসে। মেয়েটা মাঝরাতে যেন ভয় না পায়। শতবার বললেও বোনের সঙ্গে থাকতে নারাজ সে। শ্রেয়া বড় হয়েছে, সেও এখন একা থাকবে, তার আলাদা রুম লাগবে। ট্যাপ ছেড়ে চোখে মুখে পানি ছিটিয়ে নেয় শ্রেয়না। গ্যাসের চুলায় পাতিল বসিয়ে পানি ঢালে, অপেক্ষা করে পানি ফুটে ওঠার। কিছু সময়ের মধ্যে 2 কাপ চা বানিয়ে ফেলে। এরপর কাপ দুটো হাতে নিয়ে ধীর কদমে এগিয়ে যায় বড় ভাইয়ের কক্ষের দিকে। দরজায় দাঁড়িয়ে পা দিয়ে কড়া নাড়ে শ্রেয়না, মিনমিন কণ্ঠে বলে, ভাইয়া আসবো?
ওপাশ থেকে ভরাট পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। আয়। শ্রেয়না ভেতরে প্রবেশ করতেই চোখ আটকায় ক্লান্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে বসে থাকা সৃজনের দিকে, যার কোলে সিলভার কালারের একটা ল্যাপটপ, চোখে মোটা ফ্রেমের চশমা এবং টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে নানান কাগজপত্র। শ্রেয়না ভাইয়ের দিকে চায়ের কাপ বাড়িয়ে দেয়। সৃজন বোনের মুখের দিকে না তাকিয়ে কাপটা নিজের হাতে নেয়, গরম চায়ে চুমুক দিয়ে তৎক্ষণাৎ। রাত জেগে কত কাজ করতে হয়, শরীরের কি অবস্থা খেয়াল আছে? একটু বিশ্রাম নাও। বিশ্রাম নেওয়ার জন্য এই প্রফেশনে আমি আসিনি, একটু চাপ থাকবেই। সৃজনের উত্তরটা যেন শ্রেয়নার মনপুত হলো না। সে তড়াৎ করে সেন্টার টেবিলে থাকা সকল কাগজপত্র গুছিয়ে রাখলো এক পাশে। এরপর ভাইয়ের হাতের কাপটা টান দিয়ে নিয়ে নিল, যেটা ইতিমধ্যে সৃজন শেষ করে ফেলেছে। কোলের উপর থেকে ল্যাপটপ নিয়ে বন্ধ করে রাখলো। সবগুলো জিনিস টেবিলের মাঝ বরাবর রেখে তার উপর ল্যাপটপ রেখে দিল। সৃজন স্থবিত নেত্রে তাকিয়ে আছে। ওর ঘোর কাটতেই শান্ত গলায় বলল, আমি কাজ করছিলাম। সেটা সকালেও করতে পারবে, 3টার বেশি বাজছে। ভোর 5টায় উঠেও তো দৌড় দিবে আবার, তখন শরীর কেমন লাগবে? আজ এতটুকুই, এখন গিয়ে শুয়ে পড়ো। সৃজন কথা বাড়ায় না, সত্যি ক্লান্ত সে। সারাদিন নতুন কেস নিয়ে ছোটাছুটি করে অবস্থা বেগতিক তার। হাত টানা দিয়ে উঠে দাঁড়ায়, বিছানার দিকে এগোতে নিলেই শ্রেয়না বলে, খাবার খেয়েছিলে? খেয়েছি। আচ্ছা। ভাইকে বিছানায় শুতে দেখে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দেয় শ্রেয়না। সৃজন নিষেধ করে, জ্বালাস না কোনো বাতি, ঘর অন্ধকারই থাকুক, দরজা চাপিয়ে দিয়ে যা। আচ্ছা। দরজা চাপাতে গিয়েও থেমে যায় শ্রেয়না। অন্ধকার কক্ষে আন্দাজে বিছানার দিকে তাকিয়ে বলে, ড্রিম লাইটটা না জ্বালালেও রাতটা তোমার সুন্দর কাটুক। হ্যাভ আ বিউটিফুল ড্রিম ভাইয়া। শ্রেয়না চলে যেতেই বন্ধ করে রাখা চোখ মেলে সৃজন পাশ ফিরে গালের পাশে 2 হাত রেখে শুয়ে থাকে। অন্ধকারে তাকিয়ে থাকে সে। চোখ বন্ধ করতেই মনে পড়ে আজকের দিনের বেলা ঘটে যাওয়া সেই দৃশ্য। মেয়েটা হুট করে এলো, বখাটেদের পাল্লায় পড়েছিল। তারা অবশ্য সৃজনকে দেখেই পাল্টি খেয়ে দৌড়ে পালিয়েছে। মেয়েটা শহরে নতুন, সেই সঙ্গে কিছুটা বোকা প্রকৃতির, অথচ সৃজন তাকে ভুলতেই পারছে না। মেয়েটা হুট করে এত কাছে কেন আসবে? একটা যুবক ছেলের এত কাছে কোনো যুবতী মেয়ে আসা উচিত। সৃজন তো এবার কিছুতেই শান্তি পাচ্ছে না। চোখের সামনে বারবার মেয়েটার ভয়াতুর আদল ভেসে উঠছে। মেয়েটার নাম ঠিকানা অবশ্য জেনে নিয়েছে সৃজন, কাছে পিঠেই থাকে। হয়তো ব্যস্ত সড়কে আবার দেখা হবে তাদের। বিড়বিড় করে মেয়েটার নাম আওড়ায় সৃজন। রুহি, নাইস নেম। সৃজনের রুম থেকে বেরোনোর পর নিজের ব্যালকনিতে আসে শ্রেয়না। চা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এত রাতেও রাস্তায় কিছু সময় পর পর 2-1টা গাড়ি সাইলেন্ট বাজিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়না। মাথায় আসে দুপুরের ঘটনা। আবরণের কথাবার্তা শুনে মনে হয়েছিল ছেলেটা তার প্রতি দুর্বল। সে অতটাও বাচ্চা না। একজন প্রাপ্তবয়স্ক ছেলের দৃষ্টি বুঝতে পারবে না, তবে এটা অসম্ভব ব্যাপার। এর অনেক কারণও আছে। আপাতত সেসব নিয়ে ভাবতে চায় না শ্রেয়না। আবরণ তাকে বাসা অবধি এনে ছেড়ে দিয়েছে। এরপর হনহন করে নিজের বিল্ডিংয়ে চলে গিয়েছে। এসবের মধ্যে আর দেখা হয়নি তাদের। এর কিছু সময় পরই প্রীতির কল আসে। আবরণ কি বলেছে, কি করেছে তার সাথে, সেসব ব্যাপারে জানতে চায়। বিরক্তি নিয়ে কল কাটে শ্রেয়না। যত সব ভুলভাল পেঁচাল। অন্যমনস্কে শ্রেয়না হঠাৎই টের পায় তার গ্রিলে একটা সাদা রঙের সুতো ঝুলছে। বাতাস লেগে পর পর নড়ছে সেটা। মনে হচ্ছে নিচে কোনো ভারী বস্তু। শ্রেয়না সুতো ধরে টান দিতেই একটা কাগজ উঠে আসে। খানিক অবাক হয় সে। সুতোয় বেঁধে কাগজ কে রাখবে? এটা কি? দেখে তো চিঠির মতো মনে হচ্ছে। কাগজটা নিয়ে ব্যালকনি থেকে চলে আসে শ্রেয়না। চায়ের কাপ ওয়ার্ড্রোবের উপরে রেখে বিছানার পাশে বসে। সেখান থেকে মোবাইল নিয়ে ফ্ল্যাশ লাইট অন করে। চিঠির ভাঁজ খুলতেই কপালে ভাঁজ পড়ল তার। সেই সঙ্গে সুন্দর পরিপাটি ভ্রু জোড়া কুঁচকে আসে। দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে। বাটার টোস্ট। আমি কখনো চিঠি লিখি না। নিজের ভেতরের শব্দবিন্যাসগুলো মুখে আওড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু ভেবে দেখলাম তুমি তো সবার মতো নাও। তুমি আলাদা।
একদম সকলের থেকে বিপরীত প্রকৃতির একজন মানবী। যেভাবে অন্যদের সঙ্গে কথা বলে তোমার সামনে সেভাবে কথা বলে কি আদৌ ঠিক হবে? আমার তো মনে হয় সেটাই সবচেয়ে বড় অন্যায়। তুমি স্পেশাল, কারো কল্পনার এক আলাদা দুনিয়া তোমায় সবার ভিড়ে ফেলবো কেন? নিজের অনুভূতি জানান দিতে চিঠিটা লিখে নি। আজ ঘুম আসছিল না, ভাবলাম টুকটাক লিখে তোমার জন্যই রেখে যাচ্ছি, পড়ে নিও। হাতে লেখাটা এলোমেলো অনুভূতিগুলো, তবে সেটা তোমার ভাবার দরকার নেই। শুধু এইটুকু অনুরোধ, থ্রেটও বলতে পারো, চিঠিটা ছিল না। ওটা স্পষ্ট ইম্যাচিউর একটা কাজ হবে। সাজিয়ে রেখো, যত্ন করে তুলে রাখো। আমি একদিন চাইব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু শান্তি দিও। স্বপ্নের মধ্যে এসে ঢাকঢোল পিটিয়ে তোমার অস্তিত্ব জানান দিতে হবে না। নিজেকে সামনে রেখো। আমি যদি বিপরীত হয়ে যাই তাহলে কিন্তু পেরে উঠবে না। টাটা, হ্যাভ আ রোম্যান্টিক ড্রিম উইথ মি। ইতি, তোমার হৃদয় স্বর।